গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাড়ি পুজোর ব্লগ। সকাল থেকে না ভারী বৃষ্টি হচ্ছিল, মানে ঘুম থেকে উঠে জানলা খুলেই দেখি বাইরে অঝরে বৃষ্টি হচ্ছে। মনটা বড্ড খারাপ হয়ে গিয়েছিল, বা দেখছি এখন আস্তে আস্তে আকাশটা আবার ঠিক হচ্ছে। উপাস যেহেতু চা তো খেতেই পারবো না, তাই মাজা খাচ্ছে। এখানে পাপিদা ওষুধ খাচ্ছিল, মা পিসি সবাই মিলে গল্প করছিল। আচ্ছা এদেরকে ছাড়ো, আমি এখন রেডি হই। আমি সকালে পরার জন্য এই শাড়িটা নিয়েছি। সবাই তো আমার পুজোর লুকগুলো দেখেই নিয়েছে এতদিনে ফটো পোস্ট করাতে। এই শাড়ির আপডেট আমি সবাইকে দিয়ে দিয়েছি, আবারও ভিডিওতে বলে দিই। এই শাড়িটা একটা নর্মাল কেনা শাড়ি, উইদাউট পার, যেভাবে তোমরা দেখতে পাচ্ছ সেরকমই শাড়িটা ছিল। তার উপরে আমি আমার পছন্দ মতো একটা পার বসিয়ে এই শাড়িটাকে সুন্দর ডিজাইন করে নিয়েছি। আর ব্লাউজটা হচ্ছে আমি যে হোলির দিন মানে বসন্ত উৎসবের দিন শাড়িটা পরেছিলাম সেই শাড়ির ব্লাউজ, যেটা এই শাড়ি দিয়ে ভীষণ সুন্দর লাগছিল। পুজোর প্রত্যেকটা লুকে আমি একদম সিম্পল রেখেছিলাম। মেকআপ বলতে গেলে যতটুকু টাচ আপ দরকার ফেসে ততটুকুই করেছি, কারণ আমাদের বাড়ির পুজো এত গরমে হয় যে মেকআপ করেও লাভ নেই, সেটা নষ্টই হয়ে যাবে। আর এত কাজের মধ্যে মেকআপ করে থাকলে না মেকআপটা সত্যিই টেকে না। তাই একদম হালকা মেকআপ, দেখতেই পারছো, হালকা বেস, একটু ব্লাশ আর লিপস্টিক লাগিয়ে একটু কানের পরে নিলাম, আর তার সাথে টিপ, ব্যাস আমার লুক ফুললি কমপ্লিট। এখন আমি যাচ্ছি হচ্ছে পালবাড়িতে, যেখানে মা আছে। মায়ের গয়নাগুলো দিতে যাব। প্রত্যেক বছর পুজোর দিন দুপুরবেলাতে গয়নাগুলো দিয়ে আসা হয়, কারণ বিসর্জন অবধি তো মায়ের গায়েই থাকে গয়নাগুলো। বিসর্জনের সময় যখন খোলা হয় তারপরে আমি প্রত্যেকটা গয়না সুন্দর করে পরিষ্কার করে রেখে দিই, আর পুজোর দিন দুপুরবেলা নিয়ে যাই আবার পালবাড়িতে। বেরোনোর সময় দেখি মা ভোগের ওখানে বসে বসে কিছু কাজ করছে। মায়ের মনটা আজকে বড্ড খারাপ, কারণ এনিহাও সকাল সকাল মার ফোনটা হারিয়ে গেছে, আর পাওয়াই গেল না। আচ্ছা যাই হোক, ওগুলো ছাড়ো। দেখো দিনের আলোতে আলপনাটা কত সুন্দর লাগছে দেখতে। আর কালকের ভিডিওতে তোমাদের পুরো ডেকোরেশনটা লাস্টে আর দেখাতে পাইনি, আজকে দেখাচ্ছি। কিন্তু বাড়ির এই ফ্লাওয়ারের ডেকোরেশন, প্যান্ডেল, তারপর লাইটিং, কোনোটাই কেন জানি না আমাদের বাড়ির কারোই এবার পছন্দ হয়নি। আচ্ছা যাচ্ছি হচ্ছে টোটো করে। শিবাকে বলেছিলাম আসতে, ও আস্তে আস্তে আমরা অনেকটা হেঁটেই চলে আসছি। যাই হোক, এখন শিবা আমাদের পালবাড়িতে নিয়ে যাবে। পালবাড়িতে যাওয়ার আগে আমরা মায়ের যেগুলো প্লাস্টিকের ফুলের মালা হয় সেগুলোও কিনে নিচ্ছি, কারণ প্রত্যেকবার বাড়িতে মাকে আনার পর যখন আমরা মালাগুলি পরাই ঠিকভাবে পরাতেও পারি না, আর অন্যান্য গয়না যেগুলো থাকে সেগুলো সব হাইড হয়ে যায়। তাই এবার ভেবেছি পালবাড়ি থেকে সুন্দর করে পরিয়ে আনবো। এই তো চলেও আসলাম পালবাড়িতে। পালবাড়ি আমাদের বাড়ি থেকে একটু দূরে, কিন্তু আমি যতদূর জানি আমাদের বাড়িতে যবে থেকে কালী মায়ের পুজো হয় এখান থেকেই ঠাকুর নেওয়া হয়। আর গিয়ে দেখি মায়ের শুধু শাড়ি পরানো হয়েছে, আর কিচ্ছু হয়নি। তাই আমি অল্প অল্প করে মায়ের গয়নাগুলি পরানো শুরু করে দিই। আর মায়ের পুরো সাজে কিন্তু আমি একটা আলাদা ভিডিও করেছি, যেটা আমি শেয়ার করবো তোমাদের সাথে। তোমরা অনেকেই মায়ের গয়না ডিটেলস জানতে চাইছিলে, সেই ভিডিওতে আমি সবটা শেয়ার করে দেবো। মায়ের পুরো সাজ কমপ্লিট হওয়ার পরে আমি তো মায়ের উপর থেকে চোখ সরাতেই পারছিলাম না, এত সুন্দর লাগছিল মাকে দেখতে। মায়ের পুরো সাজ কমপ্লিট হওয়ার পরে আমি একদম তাড়াহুড়ো করে বাড়ির দিকে রওনা দিই, কারণ এখন বাড়ি গিয়ে সবার সাথে আবার মাকে নিতে আসব। কিন্তু সময় যত যাচ্ছিল আকাশের অবস্থা ততই খারাপ হচ্ছিল। আমি শুধু ভাবছিলাম বৃষ্টি যেন না নামে ঠাকুর, কারণ বৃষ্টি নামলে তোমার বাড়িতে আনা খুবই কষ্টকর হয়ে উঠবে। বাড়ি ফিরে দেখে এখনও টুকটাক কাজ করেই যাচ্ছে সবাই মিলে। পিসার বাপিরা মিলে এই তো চান্দাটাকে লাগাচ্ছে, তারপর এদিকে সব চেয়ারগুলো সেট হচ্ছে। ওগুলো বাদ দাও, উপরে গিয়ে দেখি সুন্দর ঠাম্মা আলতা পরতে বসে গেছে। আমার ঠাম্মা এইভাবে আলতা পরে, মানে একদম নতুন বউ সেজে থাকতে না ভীষণ পছন্দ করে। আলতা পরে থাকে সবসময়, নীল পলিশ পরে থাকে সবসময়। তারপরে আমার ঠাম্মাটা দেখে নিজের একটু লোভ লাগছিল, তাই বনুকে বললাম প্লিজ বাবা আমার একটু আলতা পরিয়ে দে, কারণ আমার নেল এক্সটেনশনে আলতা লাগলে সেটা ভীষণ মুশকিল হয়ে যাবে। ও সুন্দর করে দেখো আমি আলতা পরিয়ে দিল। আলতা পরার পরে দাদু এমন তাড়া দেয় যে মিগলিয়ামের কোনো ভিডিওই করতে পাইনি, একদম ডিরেক্ট পালবাড়িতে চলে এসেছে। আর দেখো মা, কাকি, পিসি ওরাও সুন্দর সেজেগুজে চলে এসেছে। আর ইনাকে দেখো সকাল থেকে মন গোমরা করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আছে এক তারে মন এই বেলা তুই
আগের বার মাকে একটা গাড়ি করে বাড়িতে নিয়ে আসা হয়েছিল, অ্যান্ড সেই গাড়িতে আমরা সব বাচ্চা কাচ্চারা চড়ে গিয়েছিলাম। এবার যেহেতু ভ্যানে করে নিয়ে আসা হচ্ছে, তাই দাদু বললো তোমরা সবাই মিলে বাইকে টোটো করে চড়ে দোকান অবধি যাও, আমি মাকে নিয়ে হাঁটি হাঁটি নিয়ে আসছি, তারপর সেখান থেকে সবাই নাচতে নাচতে বাড়িতে নিয়ে যেও। তাই আমরা সেটাই করলাম, দোকান অবধি এসে দাঁড়িয়েছিলাম, ঠাকুর আসলো, তারপর ঠাকুরকে নাচতে নাচতে বাড়িতে নিয়ে আসলাম। আর যাই হোক, আমাদের বাড়ির ছোট থেকে বড় সবাই আমরা নাচতে কিন্তু বড্ড ভালোবাসি। আমাদের নাচ শুরু হলো তো আর শেষের নাম নেয় না, তাই ঠাম্মা বারবার বলছিল যে বৃষ্টি নেমে যাবে, আগে ঠাকুরকে ভেতরে ঢুকতে দে, তারপরে তোরা নাচ। আর দেখো এতক্ষণে আমাদের অনেক রিলেটিভসরাই চলে এসেছে, কিন্তু আমাদের নাচ না না এখনো শেষ হয়নি। বাড়ির মা আবার বাড়িতে ফিরে এসেছে, নাচবো না বলো? আর এই গরমে নাচার পরে কি অবস্থা হয় সেটা তো তোমরা বুঝতেই পারছো। শুধু কালী মায়ের উপর থেকে না, আমি কিন্তু আমার নিজের মায়ের উপর থেকেও চোখ সরাতে পারছি না, এত সুন্দর লাগছিল মাকে আজকে দেখতে। এখন মাকে বরণ করার পালার। আমাদের বাড়িতে মহিলা মানুষ উপাসী এতজন থাকে যে প্রত্যেক বছরই বরণ করতে অনেক সময় লাগে। শক্ত বেড়া তার কাছেতে জম ঘেঁষে না। মা নিজের ঘরে প্রবেশ করার পরে এখন হচ্ছে সবার তৈরি হওয়ার পালা। আর একটা মেকআপ আর্টিস্টের লাইফ তো বুঝতেই পারো, প্রত্যেকজনকে তৈরি করে তারপর নিজে রেডি হতে হতে সবসময় লেট হয়ে যায়। কিন্তু এবার না আমি আর স্টুডিওতে রেডি হইনি, আগে থেকে প্ল্যান করে সব প্রোডাক্ট নিজের ঘরে ড্রেসিং টেবিলে রেখে দিয়েছিলাম যেন আমি ঘরেই রেডি হতে পারি। আর এখানে আমি পিসেমশাইয়ের সাথে ঝগড়া করছিলাম, কারণ বারবার রুমে এসে আমাদেরকে ডিস্টার্ব করেছিল। আর দেখো এখন আমি তৈরি হইনি, আমার নিমন্ত্রিত লোকেরাও চলে এসেছে। যাই হোক, অন্য বছরের তুলনায় এই বছর আমি একটু তাড়াতাড়ি রেডি হতে পেরেছি, মানে সব শেষে রেডি হইনি, সবার সাথেই রেডি হতে পেরেছি। তার কারণ হচ্ছে আমার দিদি আমায় অনেক হেল্প করেছে, আমায় রেডি করতে না অন্যকে রেডি করতে। তো নিজে রেডি হওয়ার পর একটু পিসির চুলটা বেঁধে দিলাম, দিদির চুলটা বেঁধে দিলাম, আর ততক্ষণে রাতুলের মাও চলে আসে, রাতুলও চলে আসে, আর ওদের সাথে বসে বসে গল্প করছিলাম। অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তাই তো প্রতীক্ষা, অনামিকা ওরাও খাওয়া দাওয়া করে নিয়েছে, অ্যান্ড রাতুল আর কাকুনিও খাওয়া দাওয়া করে নিয়েছে। কাকুনি বাড়ি চলে যাবে, রাতুল থাকবে, কাকুনি বাড়ি চলে যাবে। দেখো রাতুল আমাকে কোনো একটা গার্ডার দিয়ে পিঠের মধ্যে মারলো, কিরকম অসভ্য। নিচে এসে দেখি পিসিমণি কাকিমণি ওরা সবাই মিলে মন্দিরে কাজ করছে, মানে মালা গাচ্ছে, ফল কাটছে, এইসব কাজ করছে। আর প্রতীক্ষা, অনামিকা, কাকুনি সবাই চলে যাবে, তাই সবার সাথে এখানে ফটো তোলা হচ্ছে। কাকুনি চলে যাওয়ার পরে আমিও একটু সময় পেয়ে নিজের ফটো তুলে নিই, রাতুলের সাথেও ফটো তুলে নিই, কারণ পরে আর চান্স পাওয়া যাবে না। আর দেখো মন্দিরে এখন ভোগ নিবেদন হচ্ছে। আমার দাদু ব্রাহ্মণ দাদুকে বলেছিল বৃষ্টির ভয় একটু শর্টকাটে পুজো করতে, আর আমাদের ব্রাহ্মণ দাদু এমনই শর্টকাট করেছে যে এবছরে আমাদের পুজো 12:30 1টার দিকে শেষ হয়ে গেছে, যেই পুজো আমাদের ভোর 4টা 5টা বেজে যায় শেষ হতে হতে। অনেকক্ষণ নিচে বসেছিলাম, আর ভাল লাগছিল না, তারপর সবাই মিলে ঘরে চলে আসি। এখনও পুজো শেষ হয়নি, তাই বসে বসে শরবত খাচ্ছি। আর এই দেখো আমার দাদাও এসেছে এবার কোচবিহার থেকে আমাদের বাড়ির পুজোতে। ও সবসময় আমাদের বাড়িতে আসে নাই, পুজো পার্বণেই ওর আসা হয়। আর এই ভিডিওটা না বোন করে দিয়েছে, আমার কি কিউট লাগছে ভিডিওটা। তারপর মা নিচ থেকে ডাক দেয় যে নিচে চলে আসো, পুজো প্রায় শেষের পথে, এখন যজ্ঞ হবে, আরতি হবে, তাই যজ্ঞ আরতি দেখার জন্য আমরা সবাই মিলে নিচে চলে আসি। শক্ত বেড়া তার কাছেতে জম গেছে না, মুক্ত কেশি শক্ত বেড়া তার কাছেতে জম গেছে না।
আরতি হয়ে গেল, এখন তো প্রায় পুজো শেষ, শুধুমাত্র অঞ্জলি বাকি। তাই এখন আমরা সবাই মিলে অঞ্জলি দেব। পুজো তো শেষ, এখন এই ভাঁড়ের প্রসাদটাকে নিয়ে দাদু লক্ষ্মীর রুমে রেখে দেবে, যেটা 6 দিন পরে হয়তো ভাঙতে হয়। এক্স্যাক্ট সময়টা আমি সত্যিই যাই না। আর দাদুর পেছন পেছন আমরা এখন বাড়ির সবাই মিলে যাব। আর দেখো পাশ দিয়ে ঠাম্মা প্রদীপ নিয়ে যাচ্ছে টুকটুক করে, কি সুন্দর লাগছে দেখতে। এখন হচ্ছে সব থেকে মজার জিনিস, সেটা হচ্ছে সবাই মিলে এখন আরতি দেবো। আর দাদুর দেখো বলা নেই কওয়া নেই, সুন্দর ধুনুচি রেডি করতে শুরু করে দিয়েছে। আর সবাইকে ডাকছে যে কে কে আরতি দিবি, তাড়াতাড়ি আয়। সবাই মিলে তারপর দাদুকে রিকোয়েস্ট করলাম যে তুমি ধুনুচি নাচটা শুরু করো, তোমার থেকেই শুরু হোক। আর এই বয়স্ক মানুষটা মজা করতে এত ভালোবাসে, দেখো দেখতেও কি ভালো লাগে। এই কথাটা আমি আগেও বলেছি, আবারও বলছি, এই যে তোমরা অনেকেই বলো না যে জয়েন্ট ফ্যামিলিতে সবাই মিলে থাকলে অনেক ঝগড়া লাগে, অনেক মনোমালিন্য হয়। হ্যাঁ, এটা কিন্তু সত্যি কথা। সবাই মিলে একসাথে থাকতে একটু মনোমালিন্য, একটু ঝগড়া তো লাগবেই, কিন্তু সবশেষে জয়েন্ট ফ্যামিলিতে থাকার যে মজা সেটা আমরাই জানি। রাতুল তো কোনো সময় এরকম নাচানাচি ঝাপাঝাপি পছন্দ করে না, ও প্রচণ্ড লাজুক। এটা তো এতদিনে তোমরা বুঝেই গেছো, কিন্তু আজকে ওকে আমি আমার দাদুকে দিয়ে অনেক নাচিয়েছি। নাচতে নাচতে আমরা ভুলেই গিয়েছিলাম যে এখনও তো আমরা উপোসই ভাঙিনি, তাই মায়ের ভোগের প্রসাদ দিয়ে আমরা সারাদিনের উপোসটা ভাঙলাম। আর সারাদিনের উপোসের পরে মায়ের ভোগের প্রসাদের যে স্বাদ, আহা, সত্যি এ স্বাদের ভাগ হয় না। তারপর এক এক করে সবাই মিলে আরতি দিলাম। প্রথমে বড় কাকে দিল, তারপর মেজো কাকে দিল, তারপর এই যে আমার মা, খুবই শান্ত স্বভাবের মহিলা, যে কোনো সময়ই নাচতে চায় না, কিন্তু এই পুজোর দিন মা সত্যি খুব সুন্দর করে আরতি দেয়। এই যে বাড়ির বড় টুনটুনি দিদি আরতি করছে, তারপরে পিসিকেও জোর করে নিয়ে আসা হলো। পিসি তো প্রথমে পা ব্যথার বাহানা দিচ্ছিল, তারপরে যে আমার পিসির কি হলো, এত সুন্দর মজায় মজায় আরতি করছিল। তারপর এই যে পিসির মেয়ে বোনও আরতি করেছে, বেচারি ধূপের ধোয়াতে করতেই পারছিল না। আর এই যে সোনুর আরতি, সোনুর আরতি দেখতে আমার সত্যিই ভীষণ ভালো লাগে। এক এক করে সবার আরতি হয়ে গেছে, আর সব শেষে এখন আরতি দেব হচ্ছে আমি। অনেক নাচানাচি, অনেক মজা, অনেক ঝাপাঝাপি করে নিয়েছি। এখন হচ্ছে প্রসাদ খাওয়ার পালা। সবাই পরপর বসে সুন্দর করে প্রসাদ খাচ্ছিলাম। মায়ের কাছে আমার একটাই আবদার, আমায় এবং আমার পরিবারকে মা সবসময় যেভাবে আগলে রেখেছে, সারা জীবন যেন সেভাবেই আগলে রাখে। এই বছরের পুজো আমাদের এভাবেই মজায় মজায় কাটলো। তারপরে আমরা সবাই মিলে ওপরে গিয়ে বারান্দায় বসে গল্প করছিলাম, মশা মারছিলাম। আমি তোমাদের সবার কাছে আরেকটা জিনিসের জন্য ক্ষমা প্রার্থী, সেটা হচ্ছে এই বছরের পুজোর ব্লগটা একটু বড় হয়ে গেছে। তো এই ছিল আমার এই বছরের বাড়ির পুজোর অনেক বড় একটা ব্লগ। আশা করি ভিডিওতে আমাদের সবার অনেক অনেক ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে, আর আসছে বছর আবার হবে। চলো সবাইকে টাটা, বাই।